শুরুর ২ দিনের মধ্যেই যুবসাথী প্রকল্পে ব্যাপক সাড়া। স্বনির্ভর বাংলা শিবিরে আবেদন জমা পড়ল ১৬ লক্ষেরও বেশি, যার মধ্যে সবথেকে বেশি আবেদন করা হয়েছে যুবসাথী প্রকল্পের আর্থিক সুবিধা পেতে। অন্যদিকে অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই প্রকল্পে আবেদন করা যাচ্ছে। দুই জায়গাতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আবেদনকারীর সংখ্যা। প্রথম দিনে যুবসাথী প্রকল্পে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৬,৫৫,৮৯৩ জন। সোমবার তা এক লাফে বেড়ে হয়েছে ৮,৮০,৫৫৭ জন। সব মিলিয়ে সোমবার বিকাল পর্যন্ত রাজ্যের সব জেলায় ১,৬০৪টি শিবিরে আবেদন জমা হয়েছে ১৫,৩৬,৪৫০টি, যার মধ্যে শুধু যুবসাথী প্রকল্পেই আবেদন করেছেন ১৩,৪৪,৮১২ জন। তার সঙ্গে অনলাইনে যুবসাথীর আবেদন ধরলে এই সংখ্যা মোট ১৬,৫৬,৪৫০টি। গতকাল রাত ১২টা থেকে এই দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে যুবসাথী আবেদন করেছেন ১,২০,০০০ জন। নবান্ন সূত্রে খবর, সবথেকে বেশি আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদ জেলায়। অন্যদিকে সবথেকে কম আবেদন মিলেছে কালিম্পং জেলায়। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবার প্রচেষ্টা করলাম আপনারা কিভাবে অফলাইনে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন, তা স্টেপ বাই স্টেপ পদ্ধতি। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। যুবসাথী প্রকল্পের অনলাইনের ফর্মটি একটু চেঞ্জ হয়েছে। কতটা পরিবর্তন হয়েছে তা ফর্ম ফিল আপের শেষে আপনাদেরকে জানাবো। এখন দেখে নিন কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। ফর্মের ওপরই বলা রয়েছে এই ফর্মটি ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে, অর্থাৎ ইংরাজি ক্যাপিটাল লেটারে ফর্মটি লিখবেন। ফর্মের ডান দিকের উপরেই একটি ফটো আঠা দিয়ে লাগাবেন এবং ফটোর উপরের দিকে আপনি সই করবেন। এরপর দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার অংশটি ছাড় রাখবেন, যেটি ফর্ম ফিল আপের পর আপনি আপনার ভিডিওতে গিয়ে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি এই অংশে লিখবেন। তারপর আধার নাম্বার ঘরে আবেদনকারীর 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। বেনিফিশিয়ারি নেম ঘরে আবেদনকারীর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে সম্পূর্ণ নামটি লিখবেন। এই ক্ষেত্রে বিবাহিত মহিলারা তার নাম পরিবর্তন হয়ে যাবার পরেও তিনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা লেখা থাকবে হুবহু তাই লিখবেন। মোবাইল নাম্বার ঘরে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকা 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন। ইমেল আইডিটি অপশনাল, এটি লিখতেও পারেন আবার নাও পারেন। জেন্ডার অংশে আবেদনকারীর ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে, অর্থাৎ আবেদনকারী যদি পুরুষ হন তাহলে মেল লেখার আগে রাইট চিহ্ন দেবেন। আবেদনকারী যদি মহিলা হন তাহলে ফিমেল লেখার আগে রাইট চিহ্ন দেবেন। আবেদনকারী যদি তৃতীয় লিঙ্গের হন তাহলে অদার্স লেখার আগে রাইট চিহ্ন দেবেন। এরপর ডেট অফ বার্থ ঘরে আবেদনকারীর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সালটি লিখবেন। তার পরের ঘরটিতে ১/৪/২০২৬ তারিখে আবেদনকারীর বয়স কত হবে সেই পূর্ণ বছরটি লিখবেন। যদি আবেদনকারীর বয়স ২৭ বছর ৮ মাস হয় তাহলে আবেদনকারী এখানে ২৭ কথাটি লিখবেন। এরপর ফাদার্স নেম ঘরে আবেদনকারীর বাবার নামটি লিখবেন। মাদার্স নেম ঘরে আবেদনকারীর মায়ের নাম লিখবেন। তারপর স্পাউস নেম ঘরে আবেদনকারী যদি বিবাহিত হন তাহলে স্বামীর নাম বা স্ত্রীর নাম লিখবেন, আর আবেদনকারী যদি অবিবাহিত হন তাহলে এই ঘরটি ছাড় দিয়ে রাখবেন। ক্যাটাগরি অংশে আবেদনকারী এসটি, এসসি না ওবিসি সেই অপশনটি চুজ করবেন। তারপর নিচের দিকে সার্টিফিকেট নাম্বার ঘরে আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট নাম্বারটি লিখবেন। আর আবেদনকারী যদি জেনারেল ক্যাটাগরি হন তাহলে এই ঘরটিতে লেখার কোনো দরকার নাই। মেরিটিয়াল স্ট্যাটাস অংশে আবেদনকারী অবিবাহিত হলে আনমারের লেখার আগের বক্সটিতে রাইট চিহ্ন দেবেন। আবেদনকারী যদি বিধবা বা বিপত্নিক হন তাহলে উইডো বা উইডার লেখার আগের বক্সটিতে রাইট চিহ্ন দেবেন। আবেদনকারী যদি বিবাহিত হন তাহলে ম্যারিড লেখার আগের বক্সটিতে রাইট চিহ্ন দেবেন। আবেদনকারী যদি বিবাহ বিচ্ছিন্ন হন তাহলে সেপারেট লেখার আগের বক্সটিতে রাইট চিহ্ন দেবেন। এরপরে আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানাটি লিখতে হবে, যেখানে হাউস নাম্বার ঘরে আবেদনকারীর যদি বাড়ির নাম্বার জানা থাকে তাহলে এই অংশটি লিখবেন, না হলে ছাড় দিয়ে রাখতে পারেন, অথবা আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নামটি লিখবেন। ভিলেজ, টাউন, সিটি অংশে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন। পোস্ট অফিস অংশে আবেদনকারীর ডাকঘরের নামটি লিখবেন। জিপি ওয়ার্ড নাম্বার ঘরে
আবেদনকারী যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে গ্রাম পঞ্চায়েতের নামটি লিখবেন। আবেদনকারী যদি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে ওয়ার্ড নাম্বারটি লিখবেন। তারপর ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন অংশে আবেদনকারীর ব্লকের নাম বা পৌরসভার নাম বা কর্পোরেশনের নামটি লিখবেন। পুলিশ স্টেশন অংশে আবেদনকারীর থানার নামটি লিখবেন। ডিস্ট্রিক্ট অংশে আবেদনকারীর জেলার নামটি লিখবেন। পিনকোড ঘরে আবেদনকারীর ডাকঘরের পিনকোড নাম্বারটি লিখবেন। এরপর দ্বিতীয় পাতায় প্রথমেই আবেদনকারীর মাধ্যমিকের রোল নাম্বার লিখবেন। তারপর ইয়ার অংশে আবেদনকারী কোন বছরে মাধ্যমিক পাস করেছিলেন সেই সালটি লিখবেন। বোর্ড অংশে আবেদনকারী কোন বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন, পশ্চিমবঙ্গ বোর্ড, না সিবিএসই বোর্ড, না আইসিএসই বোর্ড, না মাদ্রাসা বোর্ড। আবেদনকারীর ক্ষেত্রে যে অপশানটি প্রযোজ্য হবে সেই অপশানের নিচে একটি দাগ দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ আবেদনকারীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি সেটি এখানে লিখবেন। যদিও এখানে মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন, তথাপি তিনি যদি উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বা পিএইচডি ডিগ্রিধারী হন কিন্তু কোনো সরকারি চাকরি করছেন না, তাহলে সেই শিক্ষাগত যোগ্যতার নামটি লিখবেন। এরপর প্রেজেন্ট অকুপেশন অংশে আবেদনকারী আনএমপ্লয়েড কথাটি লিখবেন। তারপরে আবেদনকারীর ব্যাংক ডিটেলসটি লিখতে হবে, যেখানে ব্যাংক নেম ঘরে আবেদনকারীর যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটি লিখবেন, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক ব্রাঞ্চ নেম, এই অংশে আবেদনকারীর যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের শাখার নামটি লিখবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঘরে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। তারপর আইএফএসসি কোড ঘরে আবেদনকারীর ব্যাংকের আইএফএসসি কোডটি লিখবেন। এর পরবর্তী অংশটি সবথেকে গুরুত্বপূর্ণ। আবেদনকারী যদি কোনো সরকারি সাহায্য বা ভাতা পেয়ে থাকেন এবং ইয়েস লেখার পরে রাইট চিহ্ন দেন, তাহলে ওই আবেদনকারী যুবসাথী প্রকল্পের ভাতা পাবেন না। এখানে অবশ্যই প্রতিটি আবেদনকারীকে নো লেখার পরে রাইট চিহ্ন দিতে হবে। তিনি যদি নো লেখার পর রাইট চিহ্ন না দেন তাহলে যুবসাথী প্রকল্পের ভাতা পাওয়া থেকে তিনি বঞ্চিত হবেন। এরপর আবেদনকারী এই আবেদনপত্রের সঙ্গে কোন কোন ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে জমা দেবেন সেই তালিকাটি লেখা রয়েছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 2 মাধ্যমিকের পাস সার্টিফিকেট বা মাধ্যমিকের রেজাল্ট, 3 আবেদনকারীর আধার কার্ড, 4 আবেদনকারীর ভোটার কার্ড, 5 আবেদনকারীর ব্যাংক পাসবুকের প্রথম পাতা, 6 আবেদনকারী যদি এসটি, এসসি বা ওবিসি ক্যাটাগরিভুক্ত হন তাহলে কাস্ট সার্টিফিকেট। এই অংশে জেনারেল ক্যাটাগরির আবেদনকারীরা কোনো রাইট চিহ্ন দেবেন না। ফর্ম ফিল আপের শুরুতে যুবসাথী প্রকল্পের যে পরিবর্তনের কথা বলেছিলাম সেটি এখন দেখে নিন। সেলফ ডিক্লারেশন অংশে আগে 1, 2, 3 নাম্বার পয়েন্টই ছিল, বর্তমানে নতুন যুবসাথী ফর্ম ফিল আপে 4 নাম্বার পয়েন্টটি যুক্ত হয়েছে, যেখানে আধার কনসেন্টের অনুমতি নেওয়া হচ্ছে। যারা অলরেডি পুরনো ফর্ম ফিল আপ করে জমা করেছেন তাদের এখন আর কিছু করার নেই। যদিও গতকাল থেকে রাজ্য সরকার এই ফর্মটি অনলাইনে ছেড়েছে এবং দুয়ারে সরকার শিবিরে এই ফর্মটিও পাওয়া যাচ্ছে। তারা এই ফর্মটি ফিল আপ করেই জমা করবেন, পুরনো ফর্ম ফিল আপ করে জমা করবেন না। এরপর সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট ঘরে আবেদনকারী একটি স্বাক্ষর করবেন। ডেট অংশে আবেদনকারী কোন তারিখে ফর্মটি জমা করছেন দুয়ারে সরকার শিবিরে সেই তারিখটি উল্লেখ করবেন। এর পরের অংশটি অ্যাকনলেজমেন্ট স্লিপ হিসাবে, অর্থাৎ আপনি যে ফর্মটি জমা করছেন তার রসিদ হিসাবে দুয়ারে সরকার শিবিরে থাকা অফিসাররা আপনাকে ফেরত দেবে। অবশ্যই যত্ন সহকারে রেখে দেবেন এবং দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটি লেখা আছে কিনা দেখে নেবেন এবং যে অফিসার এই রসিদটি ফেরত দেবেন তার সিগনেচার এবং দুয়ারে সরকার শিবিরের স্ট্যাম্প আছে কিনা দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম আপনি কিভাবে অতি সহজেই দুয়ারে সরকার শিবির থেকে বা অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে কিভাবে যুবসাথী প্রকল্পের 1500 টাকা পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতিটি সহজেই বোঝাতে পারলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।